আপনারা জানেন পাহাড়ে সাম্প্রতিক সময়ের পাহাড়ে নানান ধরনের ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলো নিয়ে কিছুটা কথা বলার জন্য আজকে এই পড়ন্ত বিকেলে আসলাম আপনাদের সামনে। তো নেত্র নিউজের আপনারা নিউজটা দেখছেন যে সেখানে পাহাড়ে ধর্মান্তরিত হচ্ছে এবং মোরো, বিশেষভাবে মোরো বাচ্চা কাচ্চারা, ওনারা যেটা নিউজটা করছেন। তো মোরোদের ব্যাপারটা, মোরো জাতিগোষ্ঠী আপনারা জানেন যে এটা একটা সংকট চলতেছে। আর একটা সংকট আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ে বাচ্চা কাচ্চাদের প্রচুর হামে আক্রান্ত হয়েছে। আমি যেহেতু পাহাড় নিয়ে দীর্ঘ 15 বছর যাবৎ পাহাড়ের সঙ্গে যুক্ত, আমি তো এই জাতিগোষ্ঠীটাকে আমি 15 বছর যাবৎ দেখতেছি। এই মোরো জাতিগোষ্ঠীটাকে আমরা 15 বছর আগে, আজ থেকে 15 বছর আগে যতটুকু বন জঙ্গল আমরা দেখতে পাইছি সেটুকু বন জঙ্গল কিন্তু নাই। দিনের পর দিন বন জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে। তারা যে তাদের স্বাভাবিক জীবনযাপনটা করতো, সেই স্বাভাবিক জীবনযাপনটা কিন্তু আর করতে পারে না। এটা অনেকগুলো কারণ। তো এই ফেজগুলো আমি চাচ্ছি যে এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আপনাদের সঙ্গে কথা বলি। পাহাড়ের এই যারা মোররা, আপনারা জানেন যে পাহাড়ে এই পার্বত্য চট্টগ্রামে এই ভূমিতে, যে ভূমিতে মোররা বসবাস করে, চিম্বুক রেঞ্জ এবং মেরিঞ্জা রেঞ্জের আপনারা জানেন চূড়া এবং সেই পাহাড় সারি জুড়ে মোরো এবং ভূমি, খিয়াং এদের বসতি কিন্তু। এবং এখানে আমরা দেখতে পাইছি যে দিনের পর দিন তখন এটা বন জঙ্গলে পড়ে, আমরা দেখছি প্রচুর বন জঙ্গল আমরা দেখতে পাইছি এবং সেই বন জঙ্গলগুলো কিন্তু ধীরে 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 নষ্ট হচ্ছিল। এই 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 মোরো আদিবাসীরা আগে কিন্তু আরও অনেক নিচ পর্যন্ত ছিল। আমরা যদি বান্দরবনের দিকেও হিসাব করি, সুয়ালকের নিচ পর্যন্ত, ক্রানীরহাট, এই জায়গাগুলো পর্যন্ত মোররা ছিল। মোররা ধীরে ধীরে কিন্তু তাদের জায়গা হারাচ্ছে, ভূমি হারাচ্ছে, সব কিছু হারাতে 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 তাদের বন জঙ্গল হারাচ্ছে। এটা হারাতে হারাতে তারা কিন্তু আরও উপরের দিকে চলে যায়, আরও ভিতরের দিকে চলে যায়। আমার এখনও মনে আছে 2016 কি 17 দিকে অনেকগুলো মোরো আদিবাসী কিন্তু তাদের বন জঙ্গল নষ্ট হয়ে যাওয়ার কারণে, তাদের ওই জীবনযাপনটা করতে না পারার কারণে তারা কিন্তু দেশান্তরী হয়েছে এবং অনেকগুলো মানুষ দেশান্তর হয়েছে। এই সময়গুলোতে আমরা প্রচুর এটা নিয়ে লেখালেখিও করছিলাম। এই লেখাগুলো পুরনো, আমার এই লেখাগুলো আপনারা একটু ঘাঁটলেই, ফেসবুকে ঘাঁটলেই আপনারা পেয়ে যাবেন। তো এই যে তাদের এই জীবনযাপনটা, তারা তাদের মতো করে ধর্ম পালন করে, তাদের মতো করে সংস্কৃতি আছে। এখন বৃহৎ জাতিগোষ্ঠীদের যে সমস্যাটা হচ্ছে, তাদের বৃহৎ জাতিগোষ্ঠী, বৃহৎ ধর্ম সব কিছু চাপায় দেওয়ার একটা প্রবণতা আছে। ব্যাপারটা হলো তারা তাদের মতো করে ধর্ম পালন করবে, তারা তাদের মতো করে জীবনযাপন করবে। আপনি তো ল্যান্ডস্কেপকে, প্রকৃতিকে, সেখানকার এটাকে আপনি তো কনসিডারের মধ্যে আনতেছেনই না। আপনি তো এটা নিয়ে চিন্তাই করতেছেন না যে তার নিজস্বভাবে, তার নিজস্ব ধর্ম পালন, তার নিজস্ব প্রকৃতি চর্চা, তার নিজস্বভাবে তার জীবনযাপন, তার খাদ্যাভ্যাস, তার সংস্কৃতি, এটা তার বাঁচায় রাখাটা তার এবং তার কমিউনিটির এটা অধিকার। এখন এখানে বৃহৎ ধর্মরা যখন, বা বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষরা এবং বৃহৎ ধর্মরা সবাই মিলে যখন তাদেরকে চাপ দিতে চায়, তাদের যেটা বৃহৎ যে আকাঙ্ক্ষা, তারা সেটাকে যখন পুশ করতে চায়, তারা যখন তাদের মধ্যে নিয়ে আসতে চায়, এই নিয়ে আসতে চাওয়াটাই হলো অন্যায়। এই দেশের রাষ্ট্রকে, আমরা সবসময় বলে আসছি, রাষ্ট্রকে থাকতে হবে তার ধর্মের প্রভাবমুক্ত একেবারেই। তার বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষরা কি ভাবতেছে, তারা যদি বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষ সবাই একটি অন্যায় করে, তাহলে কি রাষ্ট্র কি সেই অন্যায়টাকে সমর্থন করতে পারে? এখন পাহাড়ের ক্ষেত্রে কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো, এই চর্চাগুলো দিনের পর দিন কিন্তু হয়ে আসতেছে। এবং নেত্র নিউজের যে নিউজটা, এটাও কিন্তু একটা মানে আপনারা হয়তো নতুন, মানে নেত্র নিউজটা করছে বলেই আপনারা হয়তো বা এটা নিয়ে আজকে আলোচনা করতেছেন। কিন্তু এই আলোচনাটাও তো পুরনো, যে মোররা ধর্মান্তরিত হচ্ছে। কেন ধর্মান্তরিত হচ্ছে? তাদের কাছ থেকে এক পাশ থেকে তাদের জঙ্গলটা কেড়ে নেওয়া হচ্ছে। তাদের যে স্বাভাবিক, মানে মূল জায়গাটা নিয়ে কেউ কথা বলতেছে না। সবাই কথা বলতেছে কি, খ্রিশ্চানরা তো ধর্মান্তরিত করছে, মুসলিমরা তো ধর্মান্তরিত, তাহলে কেন করতে পারবে না? আবার মুসলিমদের বক্তব্য এটা। তো এখন কথা হলো যে আপনারা, সে খ্রিশ্চানরা যদি কাউকে জোরপূর্বক ধর্মান্তরিত করে, বা অভাব অনটন বিভিন্ন কারণে, এই কারণগুলোতে আসতেছি, তো ধর্মান্তরিত করাটাই তো অপরাধ। আপনি একটা মানুষকে আপনি প্রলোভন দেখায়, নানান ধরনের প্রলোভন দেখায় ধর্মান্তরিত করাটাই অপরাধ। এই অপরাধটুকু আগে স্বীকার করেন যে অমুক অপরাধ করছে বলে আপনিও অপরাধ করবেন, অমুক চুরি করছে বলে আপনিও চুরি করবেন। এটার তো দরকার নেই। আমি কোনো ধর্মকেই ছোটো করে এখানে কথা বলতেছি না ভাই। এখানে আপনারা যারা শুনতেছেন তারাও কোনো না কোনো ধর্মের, আলাদা ধর্মের অনুসারী অনেকে আছেন না। আমি এক ধর্ম পালন করি, কিন্তু আমি অন্যায় করতেছি কিনা এটা তো আগে দেখতে হবে। যে আমি একটা ধর্ম পালন করি বলে, আমি একটা জাতি গোষ্ঠীর মানুষ বলে আমার জাতি শ্রেষ্ঠ, আমার ধর্মই শ্রেষ্ঠ, আমার এখানেই সবাইকে আসতে হবে, এটা কেন ভাই?
পৃথিবীতে তাহলে বৈচিত্র্য তো কই থাকলো? বাংলাদেশে এই যে 46টা জাতিগোষ্ঠী আছে, এতগুলো মানুষ, গোটা পৃথিবীতে 4,500-এর মতো ধর্ম আছে, 4,500-এর মতো ভাষা আছে। তো এতগুলো মানুষ যে এতগুলো ভাষায় কথা বলে, পৃথিবীতে এতগুলো জাতিগোষ্ঠী আছে, এতগুলো আলাদা 4,500-এর মতো ধর্ম আছে, তাদের তো একটা মতাদর্শ আছে, তারা তো তাদের মতো করে জীবনযাপন করতেই পারে। তো সে জায়গায় কেন আপনি জোরপূর্বক, এবং জোরপূর্বক না হলেও ছলে বলে কৌশলে কেন আপনার ধর্মের দিকে, আপনার বৃহৎ জাতিগোষ্ঠীর দিকে তাদেরকে টানবেন? এইটাই তো খারাপ। এবং এই খারাপ কাজটা যেটা হচ্ছে, সেই খারাপ কাজটাকে আবার আরেকজন আবার সমর্থন করতেছে। সেটা কীরকম? অমুক তো টানতেছে, তমুক তো টানতেছে, অমুক তো হয়ে যাচ্ছে, এ তো বুদ্ধিস্ট হয়ে যাচ্ছে, এ তো আমার হচ্ছে। ভাই, এই জিনিসগুলো তো খারাপ। এই জিনিসগুলো, প্রথম কথা হলো যে যার মতো করে ধর্ম পালনের অধিকার আছে, তার সংস্কৃতি চর্চার অধিকার আছে। এখন যে সমস্যাটা এখানে হয়েছে, কাউকে কি জোর করে, অনেকে বলতে পারেন জোর করে তো করা হয়নি। এখন জোর করে না করালেও এখানে একটা তো ট্রিক খাটানো হয়েছে। ট্রিকটা হলো পার্বত্য চট্টগ্রাম আমরা দেখতে পাইছি যে গত 15 বছর ধরে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি অন্য কারো অভিজ্ঞতা বলতেছি না, এবং আমার ব্যক্তিগত বিশ্লেষণ করতেছি আপনাদের সামনে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে বন জঙ্গলে পরিপূর্ণ ছিল পুরো জায়গাটা। যে পরিমাণ বন জঙ্গল গত 15 বছরে ধ্বংস হয়েছে, 15-20 বছরে যে পরিমাণ বন জঙ্গল ধ্বংস হয়েছে, এটা কিন্তু অভাবনীয় না। তারা কিন্তু তাদের যে বন জঙ্গলের জীবনযাপনটা করতে পারতো, তারা কি করে? তারা তো প্রকৃতি পূজারী, তারা তো ওই প্রকৃতিটা থেকেই তাদের খাদ্য আহরণ করে, তারা প্রকৃতির মধ্যে তাদের জীবনযাপন করে। তাদের সঙ্গে কিন্তু আপনি আমি সকল যে সভ্য সমাজের মানুষ যে বলে থেকে আমরা সভ্য নাকি, হ্যাঁ, তো আপনি সভ্য মানে আরেকজনকে আপনি অসভ্য বলতেছেন, বিষয়টা তো এরকম। তো এই যে জিনিসটা বলতেছেন, এটাই তো একটা অন্যায়, মহা অন্যায়। এবং যাই হোক, তারা এই মানুষগুলো এই ভিতরে থাকে, তারা তাদের মতো করে জীবনযাপন করতো। আমরা যখন প্রথমে পাহাড়ের দিকে যাই, তখন আমরা এই মানুষগুলোকে দেখে কত কিছু শিখছি। তাদের যে প্রকৃতি থেকে যে সব কিছু পাওয়া যায়, বিশেষ করে আপনার করোনা পিরিয়ডে তো মানুষের তো জ্ঞান হওয়া উচিত যে হ্যাঁ, ওদের কিন্তু কাউকে কোনো প্রয়োজন নেই। তারা নিজের কাপড় নিজে বুনতে পারে, তারা নিজের বাসস্থানটা নিজে করতে পারে, নিজের জঙ্গল থেকে তারা খাদ্যটা আহরণ করতে পারে, তারা নিজেদের মতো করে ওই খাদ্যটা, তারা কিন্তু সব কিছু খায়। তারা কিন্তু তাদের খাদ্যাভ্যাসও এই কারণে এরকম, তারা জঙ্গল বাঁচায় রাখতে পারছে বলে, তারা কিন্তু অনেকে বলে যে বন্যপ্রাণী তারা খায়, তারা জঙ্গল বাঁচায় রাখতে পারছে বলে তারা বন্যপ্রাণীরা খায়। আপনি জঙ্গল, আপনার পূর্বপুরুষ, আপনি জঙ্গল বাঁচায় রাখতে পারেননি বলে আপনি খেতে পারেন না। আপনার খাদ্যাভ্যাস চেঞ্জ হয়েছে, আপনার খাদ্যাভ্যাসে ব্রয়লার মুরগি চলে আসছে, তাদের খাদ্যাভ্যাসে এটা আসেনি, কারণ তারা ওই জঙ্গলটাকে বাঁচায় রাখছে। তো এখন কথা হলো, এই জায়গাটা থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে তাদের বন জঙ্গল জটটুক তারা তো এই ভূমিতে সবার আগে আসছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। মোররা এই জায়গায় সবার আগে আসছে, আপনি মোরদের আগে আসার কারোর ইতিহাস পাবেন না। এবং এখন পর্যন্ত আপনি দেখেন চিম্বুক রেঞ্জ ধরেন, মিরিঞ্জা রেঞ্জ গিয়ে দেখেন তো দেখি কোনো বাঙালি বসতি আছে কিনা, এখনও নাই, কিন্তু আছে নিচে, যেটা অপেক্ষাকৃত সুবিধাজনক জায়গা, যেখান থেকে তারা চাকরি বাকরি করতে পারে, যেখান থেকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে, হ্যাঁ, এই সব জায়গায় বাঙালিরা দখল করে আছে। কিন্তু মূল জায়গাগুলো কিন্তু যে আগে কিন্তু তারা ওই নিচে ছিল, ধীরে ধীরে তারা কিন্তু ওই বন জঙ্গলের জীবনযাপন উপরের দিকে চলে গেছে। এখন তার বন জঙ্গলে যখন উপরের দিকে টান পড়ছে, আমরা কিছুদিন আগেই দেখতে পেলাম যে একটা রিপোর্ট, যে কীভাবে নির্বিচারে বন জঙ্গল ধ্বংস করা হচ্ছে, এবং কীভাবে, এবং এই বন জঙ্গলগুলো মানে বন জঙ্গলগুলোর মাঝখান থেকে কাঠ আনার জন্য রাস্তা তৈরি করা হচ্ছে। এবং এইভাবে কিন্তু তাদের বন জঙ্গল যখন হচ্ছে, তারা তাদের স্বাভাবিক জীবনযাপনটা করতে পারতেছে না। তারা যে তাদের চিকিৎসার কাজেও কিন্তু আমরা দেখতে পাইছি যে তারা বন জঙ্গলের উপর নির্ভরশীল ছিল, এবং সেই নির্ভরশীলতা কমে আসতেছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা তো আমাদের স্বাভাবিক যে জীবনযাপনটা, তারা তো এটা তো অভ্যস্ত না। তারা অভ্যস্ত না হলেও এই জীবনযাপনটাতে তাদেরকে আসতে হলো। এই আসতে গিয়ে তারা দেখতেছি যে এখানে কোনো স্কুল নাই, এখানে কোনো চিকিৎসালয় নাই। এই অবস্থায় কিন্তু তারা এক প্রকার দেখেন, এই যে হামের অবস্থাটা দেখতেছেন, আমরা এর আগে ডায়রিয়া নিয়ে কাজ করছি। আমরা কিন্তু গত 15 বছর যাবৎ পাহাড়ে যাচ্ছি। আমরা কিন্তু 8-10 বছর যাবৎ কিন্তু প্রতিটা পাহাড়ায় গিয়ে কিন্তু আমরা চেষ্টা করতেছি, তারা যখন সংকটে থাকে, ডায়রিয়া ক্রাইসিসের সময় আমরা কাজ করি। আমরা প্রতি বর্ষায় ওষুধ দেওয়ার চেষ্টা করি, আমরা এখনও চেষ্টা করি প্রতিটা পাড়ায় যেন ওষুধের বক্স থাকে, যেন ডায়রিয়ার বাচ্চাগুলো মারা না যায়। এর আগে কিন্তু ডায়রিয়া শিশু মৃত্যুর ঘটনা কিন্তু পাহাড়ে অনেক। এখন এই একটা অবস্থায় আমরা কিন্তু প্রতি বছর চেষ্টা করছি, আমরা কিন্তু অনেক চেষ্টা করছি। তো এই জায়গাগুলো থেকে তাদেরকে বুঝানো, খাবার স্যালাইন খাওয়ানো, কীভাবে কী। এখন হামের ক্ষেত্রে যেটা দেখলেন যে হামের টিকা ওই দুর্গম অঞ্চলে পৌঁছায়নি, তার মানে এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল, রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারেনি। এতগুলো বাচ্চা মারা যাচ্ছে, এতগুলো বাচ্চা অসুস্থ হচ্ছে হামে, সবাই মিলে ফান্ড কালেকশন করার চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি, সবাই মিলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। এখানে মরু আদিবাসী যে যুব সমাজ আছে, তারা চেষ্টা করতেছে, অনেক সাংস্কৃতিক সামাজিক সংগঠন তারা চেষ্টা করতেছে, সবাই কিন্তু সবার মতো চেষ্টা করতেছে। কিন্তু কথা হলো যে এটা কি সলিউশন? এটা কিন্তু সলিউশন না। কিন্তু এই কাজটা আমাদের করতে হচ্ছে, সবাইকে করতে হচ্ছে। এখন কেন করতে হচ্ছে?
কারণ তারা তাদের যে জীবনযাপনটা করার কথা ছিল, তারা তাদের যে অধিকারটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পায়নি। একদিকে তারা তাদের বন জঙ্গল হারিয়েছে, একদিকে তারা তাদের ভূমি হারিয়েছে। এখন আর একটা আগ্রাসন শুরু হচ্ছে যে এখন তার চিকিৎসা নাই, শিক্ষা নাই। এখন এই চিকিৎসা এবং শিক্ষা তো জরুরি একটা ব্যাপার, এটা তো মৌলিক অধিকার। এখন এই চিকিৎসা নেই, শিক্ষা নেই, এইটাকে উপর পুঁজি করে হ্যাঁ কিছু ধরেন মোল্লারা বা যারা হোক এই জিনিসটা তারা প্রচার করছে, বাচ্চাগুলোকে বলছে তোমার বাচ্চাকে পড়াশোনা করাবো, এইভাবে কিন্তু তাদেরকে নিয়ে আসে। এই ঘটনাগুলো কিন্তু নেত্রদিন ইউজ করছে বলে না, এটা কিন্তু অনেক আগে থেকে এটা ঘটে যাচ্ছিলো। এবং পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে আমার কাছে বহু কারবারির সঙ্গে কথা হয়েছে, তারা অনেক কারবারির সঙ্গে আমি মিটিং করছি যে আপনার বাচ্চা কাচ্চাকে দয়া করে এখানে মাদ্রাসায় দিবেন না বা ঈদের প্রলোভনে পড়বেন না। এবং এই জিনিসগুলো হয়েছে ভাই, এই জিনিসগুলো পাহাড়ে এখনও হচ্ছে। আশ্চর্য লাগে যে এইটাকে কেউ মানুষ সমর্থন করতে পারে। এইটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার বা সবচেয়ে খারাপ ব্যাপার হলো যে আমরা এটাকে সমর্থন করতেছি। ভাই আমার তো আমি তো নিজেও একটা ধর্ম পালন করি, আমি তো নিজেও একটা জাতিগোষ্ঠীর মানুষ, কিন্তু আমি আর একজনের সে যেভাবে বড় হয়েছে, সে যেভাবে তার সংস্কৃতির মধ্যে বড় হয়েছে, সে তার ধর্মের মধ্যে বড় হয়েছে, সে তার জীবনযাপনের মধ্যে বড় হয়েছে, সে তার পরিবেশের মধ্যে বড় হয়েছে, যে তার সামাজিকতার মধ্যে বড় হয়েছে, সেখান থেকে কাউকে কনভার্ট করা আমি তো মনে করি এটা অন্যায়। এবং এই অন্যায় কাজগুলো, এই গর্হিত কাজগুলো কিন্তু বেহেশতের লোভে, যে কোনো কিছুর লোভে এই কাজগুলো কিন্তু এক শ্রেণীর লোকরা করে যাচ্ছে। এখন রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব কিন্তু এই জিনিসগুলোকে ঠেকানো। রাষ্ট্রের দায়িত্ব সেখানে মৌলিক অধিকার, সেখানে যদি স্কুল তৈরি হতো, সেখানে যদি হসপিটাল তৈরি হতো, আজকে কিন্তু এই পরিস্থিতিটা এই জায়গায় যায় না। এখন এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় সবার আগে যেটা জিনিস উচিত, এই জায়গাগুলোর মানুষকে আমাদের যারা ভিতরের মানুষ আছেন, যারা ভূমিপুত্ররা আছেন, তাদের পাশে দাঁড়ানোটা আমাদের সবচেয়ে জরুরি ব্যাপার। যে যার মতো করে এই দেশে 46টা জাতিগোষ্ঠী যদি থেকে থাকে, বলা হয় 46টা জাতিগোষ্ঠী আছে, 46টা জাতিগোষ্ঠী তার আলাদা স্বতন্ত্রভাবে তার সব কিছু নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। এইটাই বাংলাদেশ। এই বাংলাদেশটাকে আমরা দেখতে চাই, সবাই মিলে এইটাই দেখতে চাই। সবার চাওয়া উচিত কিন্তু এইটা, যে আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশটাতে মানুষ তার নিজের ধর্ম, জাতি, সব কিছু, তার সংস্কৃতি সব কিছু বজায় রেখে যেন সে বাঁচতে পারে, সে যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। এখন এই যে উগ্র ধর্মান্ধ, যে জাতিগোষ্ঠীর হোক, যে ধর্মেরই হোক, এই যে উগ্র ধর্মান্ধরা মনে করে আমার দিকে, আমার দলে ভেরাইতে হবে, এই ভেড়ানোটা ঠেকাবে কে? এই ভেড়ানোটা ঠেকানো সবচেয়ে জরুরি ব্যাপার। আর একটা জরুরি ব্যাপার, পাহাড়ের চিকিৎসা এবং শিক্ষা। পাহাড়ের চিকিৎসা এবং শিক্ষা নিয়ে আমরা সবসময় কথা বলি। আজকে হাম হয়েছে, অল্প কয়েকটা অস্থায়ী মেডিকেল ক্যাম্প করা হলো, সমাধান না তো ভাই। আমরা কিছু ফান্ড কালেকশন করলাম, আপনারা কিছু সাহায্য করলেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনরা সাহায্য করলো, এটা তো সমাধান না। এটা কি সমাধান? এভাবে কি একটা রাষ্ট্র চলতে পারে? সমস্ত স্কুল যতটুকু পাহাড়ের ভিতরে পরিচালনা করে, এখনও এনজিওদের উপরে, এনজিওদের দোষ দেয়। এনজিওরা যতটুকু করে, একটুক যদি না করতো তাহলে তো বাচ্চা কাচ্চারা পাহাড়ের 90% তো এখনও অশিক্ষিতই থাকতো। ওই ভিতরে তারা তো একটা অক্ষরও শিখতে পারতো না। তাহলে এই জিনিসগুলো থেকে যদি বের হইতে হয়, তাহলে আমাদের সবাইকে মিলে একসঙ্গে কাজ করতে হবে এবং সবাইকে এটা নিয়ে সচেতন হতে হবে, সবাইকে এটা নিয়ে কথা বলতে হবে। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে তর্কাতর্কি না, রেষারেষি না, এখানে কেউ কিন্তু কারো বিপক্ষে বলতেছে না, কোনো ধর্মের বিপক্ষে বলতেছে না। কাউকে তো এরকম ছলচাতুরি করে কোনো একটা ধর্মে ধর্মান্তরিত করা, এটা একটা গর্হিত অপরাধ। এবং এই অপরাধটাকে আপনারা স্বীকার করেন, আপনারা বলেন যে হ্যাঁ ভাই এটা অন্যায়, এটা অন্যায় এবং এই অন্যায় চলতে দেয়া যায় না। এবং এইটা দেশের প্রতিটা বিবেকবান মানুষকে বলতে হবে যে ভাই এইভাবে হয় না। এইভাবে আপনি একটা জাতিগোষ্ঠীকে আপনি আরেক দিকে ধর্মের দিকে যখন কনভার্ট করবেন, তার যে স্বাভাবিক জীবনযাপন, তার যে জাতিগোষ্ঠীর স্বতন্ত্র বৈশিষ্ট্য, প্রতিটা জিনিস, প্রতিটা অধিকার, তার যে নাগরিক অধিকার, প্রতিটা জিনিস খর্ব হবে তার। তো এইরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না। এটা স্থায়ী একটা অশান্তিতে রূপ নেবে একটা সময় এবং এটা একটা ভয়ানক পর্যায়ে চলে যাবে। আমার কাছে মনে হয় যে আজকে আমি প্রাথমিকভাবে এই কথাটুকু বললাম, পরবর্তীতে আবার আমি এই বিষয়ে কথা বলবো। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমি মুক্ত আলোচনাটা চালায় রাখতে চাই। তো ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখলাম, পরবর্তীতে আবার কথা হবে।